নমস্কার। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে যেটা ব্যাপন অভিস্রবণ। ওই চ্যাপ্টারের যেটা হচ্ছে যে রসের উৎস কীভাবে সবুজ উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে এবং তাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য গাছের পাতায় পাঠায়। পুরো ঘটনাটা মূল থেকে শোষণ করে অভিকর্ষের বিরুদ্ধে, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে গাছের কাণ্ড বেয়ে পাতা পর্যন্ত যে পৌঁছাচ্ছে জলটা, সেই জলের শোষণ, মাটি থেকে জলের শোষণ এবং তার পরিবহন, পুরো ঘটনাটাই আজকে তোমাদের বুঝাবো। দেখো, জল শোষণ ও পরিবহন। তার আগে জানতে হবে আমাকে ব্যাপন ও অভিস্রবণ। ব্যাপনটা কি? ব্যাপনটা আমরা জেনেছি, ব্যাপন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে ব্যাপন হতে পারে। যেমন যেখানে একটা মাধ্যমে কোনো পদার্থের ঘনত্ব যদি থাকে বেশি, আর একটা মাধ্যমে যদি থাকে পদার্থের ঘনত্ব কম, তাহলে একটা মাধ্যমে পদার্থের ঘনত্ব বেশি এবং একটা মাধ্যমে পদার্থের ঘনত্ব কম, তাহলে কি হচ্ছে, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণু যখন কম ঘনত্বযুক্ত স্থানে প্রবাহিত হয় এবং যতক্ষণ না পর্যন্ত দুটো মাধ্যমের ঘনত্ব সমান হয়ে যায় ততক্ষণ চলতে থাকে না, এই ঘটনাটা হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণ কি হচ্ছে, যেখানে অর্ধবেদ্য পর্দ দ্বারা আলাদা করা দুটো মাধ্যম, অর্ধবেদ্য পর্দ দ্বারা বিভক্ত একই মাধ্যমের যখন দুদিকে, পর্দার এদিকে আর ওদিকে, যখন তরলের ঘনত্ব যখন তারতম্য থাকে, অর্থাৎ একদিকে তরলের ঘনত্ব বেশি, পর্দার অপর দিকে তরলের ঘনত্ব কম, তখন কি হয়, কম ঘনত্বযুক্ত স্থান থেকে জলের অণু অর্থাৎ দ্রাবকের অণু বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে সঞ্চারিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ। তাহলে এই প্রক্রিয়াটা যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ জল শোষণ করছে এবং তাকে প্রবাহিত করছে একদম পাতা পর্যন্ত, সেই পুরো ঘটনাটা কিন্তু এই ব্যাপন অভিস্রবণের মাধ্যমেই ঘটে। তাহলে এসব আমরা দেখি একে একে। তাহলে আমি এখানে একটা এঁকেছি গাছ, যার দেখানো হয়েছে এখানে মূল, মাটির নিচে মূলটা কি হচ্ছে এখানে, তাই জানতে হবে যে জল শোষণ করছে কীভাবে একটা গাছ। তাহলে জল শোষণ দুটো পদ্ধতি রয়েছে, একটা রয়েছে সক্রিয় শোষণ, একটা রয়েছে নিষ্ক্রিয় শোষণ। তাহলে সক্রিয় নিষ্ক্রিয় শোষণটা আমি পরবর্তীকালে বোঝাবো, কিন্তু সামান্য একটু বলে রাখি, নিষ্ক্রিয় পরিবহনটা হচ্ছে সিম্পল ব্যাপক প্রক্রিয়া, যেখানে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে পদার্থের অণু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেখানে একদম সিম্পল ব্যাপন প্রক্রিয়া, যেখানে একটা ভৌত প্রক্রিয়া, যার জন্য বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, কোনো এটিপি অণু লাগছে না, সেটা হচ্ছে সম্পূর্ণ নিষ্ক্রিয় পরিবহন। কিন্তু সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি হচ্ছে, সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা বাইরে থেকে শক্তি বা এটিপি আমাকে যোগান দিতে হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে, অর্থাৎ দুটো মাধ্যমে যখন ঘনত্বে থাকে তারতম্য, অর্থাৎ একটা মাধ্যমের পদার্থের ঘনত্ব বেশি, একদিকে পদার্থের ঘনত্ব কম, তখন কি হচ্ছে, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যখন দ্রাব্য অণু, নট কিন্তু জলের অণু, দ্রাব্য অণু অর্থাৎ খনিজ লবণ বা কোনো ইলেকট্রোলাইটস বা খনিজ মৌল বা পদার্থ বা সোডিয়াম বা গ্লুকোজ অণু যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে, অর্থাৎ নতিমাত্রার বিরুদ্ধে আর ঊর্ধ্বমুখে প্রবাহিত হচ্ছে, শোষণ হচ্ছে, সেই প্রকার শোষণকে বলা হচ্ছে সক্রিয় শোষণ। অর্থাৎ ঘনত্বের নতিমাত্রার বিরুদ্ধে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে যখন পদার্থের অণুর পরিবহন হয় যে শোষণে, এবং যেখানে আমার বাহ্যিক শক্তি বা এটিপি প্রয়োগ করতে হচ্ছে, সেটাকে বলছি আমরা কি, সক্রিয় পরিবহন। তাহলে সক্রিয় পরিবহন ঘটে ঊর্ধ্বমুখী পরিবহন, অর্থাৎ মূলরোধ থেকে জল শোষণ করার পর যে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে যে পাতায় যাবে উল্টো দিকে, উপরের দিকে, জল সবসময় নিচের দিকে যায়, তো
উপর দিকে যাচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন, এক্ষেত্রে কিন্তু সক্রিয় পরিবহনের একটা ভাইটাল রোল রয়েছে এবং এখানে আমাকে এটিপি আমাকে শক্তি যোগান দিচ্ছে এই পুরো পরিবহনটা করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো যে এটা আমি এঁকেছি, এটা একটা মূলের ভিতরের অংশের ছবি, এটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা নেওয়া ছবি। কি হচ্ছে, মূলের মূলরোম, এই যে মূলরোমটা, মূলরোম কি করছে, যখন মাটি থেকে জল শোষণ করছে, মাটির মধ্যে এটা মাটির কণা, এগুলো মাটির কণা, তাহলে মাটির কণার মধ্যে কি রয়েছে, জল রয়েছে বা খনিজ পদার্থ রয়েছে। তাহলে কি হচ্ছে, এই মূলরোমের কোষগুলো, এর মধ্যে কোষ আছে, মূলরোমের মধ্যে কোষ আছে, তাহলে মূলরোমের কোষ রসের ঘনত্বটা বেশি, অর্থাৎ এর ভিতরে যে রস রয়েছে তার ঘনত্ব বেশি, এবং যে বাইরের যে মূলরোমের বাইরে যে মাটির কণা সেখানে জল রয়েছে তার ঘনত্ব কম। কারণ কি হচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, অর্থাৎ অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় জলের অণু মূলরোমের কোষে প্রবেশ করে যায়। যেই প্রবেশ করে গেল মূলরোমের কোষে, তখন কি হলো, তখন মূলরোমের কোষের মধ্যে শোষণ চাপটা কমে গেল। যখন ছিল না, যখন জলের অণু এখানে আসেনি তখন কিন্তু শোষণ চাপ বেশি ছিল। যেই জল টেনে নিল কোষটা, তখন এখানে শোষণ চাপটা কমে গেল, মানে আর টানতে পারছে না, চাপ কমে গেছে। ফলে কি হচ্ছে, এই জল টেনে নিল, কিন্তু তার পাশাপাশি কোষটা, তার যে পরের কোষটা, এটা অর্থাৎ যেটা মূলের ত্বক, মূলের ত্বকের কোষের কিন্তু তখনও শোষণ চাপটা বেশি রয়েছে, অর্থাৎ এর মধ্যে এখনো কিন্তু জলের অণু প্রবেশ করেনি, তাহলে এখানে শোষণ চাপ বেশি রয়েছে। তাহলে সেই শোষণ চাপের জন্য কি হচ্ছে, মূলরোম থেকে জলটা তো মূলত্বক বা এপিডার্মিস এ প্রবেশ করে যায়, হ্যাঁ। তাহলে কি বলছিলাম, আমি আবার একবার বলি, যখন এই মাটির জল যখন টেনে নিল মূলরোমের কোষ, জল টানার ফলে কি হলো, এখানে রসের স্ফীতি ঘটলো, মূলরোমের কোষে রস বেড়ে গেল, জল বেড়ে গেল, ফলে কি হলো, রসের স্ফীতি ঘটলো, এখানে কম ছিল, এখানে বেশি হয়ে গেল, এবং এই মূলরোমের কোষে কি হলো, আমার শোষণ চাপটা কমে গেল, কারণ জল টেনে ফেলেছে, আর তার শোষণ করার ক্ষমতা নেই, জল টেনে ফেলেছে অলরেডি। তার পাশের কোষ তো এখনো জল টানেনি, তার পাশের কোষে জল যায়নি, তাহলে এখানে শোষণ চাপটা এখনো বেশি রয়েছে, এবং এখানে রসের স্ফীতি এখনো ঘটেনি, অর্থাৎ এখানে রসের স্ফীতি কম। তাহলে যে কোষের মধ্যে জল টানলো সেখানে রসস্ফীতি ঘটলো এবং তার শোষণ চাপটা কমে গেল, কিন্তু তার পরবর্তী কোষে কিন্তু রসস্ফীতি হ্রাসের দরুন সেখানে শোষণ চাপ এখনো বেশি রয়েছে। তাহলে কি হলো, আবার অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে প্রবেশ করলো। তাহলে এবার কি হলো, মূলরোম থেকে আসলে মূলত্বকে বা এপিডার্মিসে, এবং এপিডার্মিস থেকে এভাবে কর্টেক্স, মূলের কর্টেক্স বা বহিস্তরের মধ্যে জলের অণু প্রবেশ ঘটলো একই প্রক্রিয়ায়। আবার এখানে এই পাশের কোষের মধ্যে যখন জল চলে এলো, এখানে শোষণ চাপ কমে গেল, রসস্ফীতি ঘটলো, কিন্তু তার পাশের কোষে কিন্তু এখনো রসস্ফীতি ঘটেনি, রসের হ্রাস হয়েছে, অর্থাৎ এখানে শোষণ চাপ এখনো বেশি রয়েছে। ফলে কি হচ্ছে, এই কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে আবার জলের অণু চলে গেল, আবার এখান থেকে একই প্রক্রিয়ায় জলের অণু এখানে চলে গেল, মানে আমি একটা কোষ দেখাচ্ছি, সমস্ত কোষই যাচ্ছে, এখান থেকে আবার এখানে গেল, এখান থেকে আবার এখানে গেল, এখান থেকে আবার এখানে গেল, এইভাবে জলের অণুগুলো একদম কর্টেক্সে চলে আসলো। তাহলে কর্টেক্সের মধ্যে যে জলের অণু চলে আসলো মূলরোম থেকে, ফলে এই কর্টেক্সের মধ্যে, কর্টেক্সের বাইরের স্তর থেকে ভিতরের স্তর পর্যন্ত এই রসের স্ফীতি, রসের হ্রাস, রসের স্ফীতি, রসের হ্রাস, এর জন্য কি হচ্ছে, একটা চাপের সৃষ্টি হয়। কোথায় চাপের সৃষ্টি হয়, এই
মূলের মধ্যে, পুরো মূলের মধ্যে চাপ সৃষ্টি হয়, যে চাপের জন্য মাটি থেকে জল টানতে শুরু করে, মানে ঘটনাটা কন্টিনিউ হয়। তাহলে এই যে চাপ সৃষ্টি হলো, এই চাপকে বলা হচ্ছে মূলজ চাপ, রুট প্রেসার। তাহলে এই চাপের ফলে কর্টেক্সে জল চলে আসছে। এবার কর্টেক্স থেকে আবার একই পদ্ধতিতে জল চলে আসে অন্তঃস্থকে, এন্ডোডার্মিসে, আবার অন্তঃস্থ থেকে চলে আসে পরিচক্রে। এখানে রয়েছে ক্যাসপিয়ান পটি, এই জাইলেম আর ফ্লোয়েমকে ঘিরে যে একটা পটির মতো আবরণ রয়েছে পরিচক্রে, সেটাকে বলা হচ্ছে ক্যাসপিয়ান পটি। তাহলে এই এখানে আমার পরিচক্র পর্যন্ত জল চলে এসছে। এবার কি হচ্ছে, আমাকে জল কোথায় পৌঁছাতে হবে, আমাকে জলটা মূলরম থেকে কর্টেক্স হয়ে আমাকে পৌঁছাতে হবে জলটাকে জাইলেম বাহিকায়, কারণ জাইলেম বাহিকাটাই হচ্ছে আমাদের মেন কাজটা করবে রসের পরিবহনের, এবং এটা হচ্ছে পরিবহন কলা, জটিল স্থায়ী কলা, জাইলেম ফ্লোয়েম কলা, যার কাজ হচ্ছে সংবহন, পরিবহন করা। বা এর মধ্যে দিয়ে কিন্তু রসের উৎসর্গ ঘটবে, এটা বলছি। তাহলে এবার কি হলো, পরিচক্রের মধ্যে যখন জল চলে আসলো, তাহলে এখানে কি হলো, এখানে শোষণ চাপ কমে গেল, এখানে গোটা রসস্ফীতি, কিন্তু তার পাশের কোষে এখন শোষণ চাপ বেশি আসে। ফলে কি হলো, এখানে কোষের ঘনত্ব বেশি, এখানে কোষের ঘনত্ব কম, কারণ এখানে জল প্রবেশ করে ফেলেছে অলরেডি। যেখান থেকে জল প্রবেশ করেছে সেখানে কম, এখানে ছিল কোষ রস, এখানে ছিল কোষ রস পাশের রসে। তাহলে যেই জল প্রবেশ করলো, তাহলে এখানে কোষ রসের ঘনত্ব কমে গেল, কিন্তু তার পাশে আবার কিন্তু কোষ রসের ঘনত্ব বেশি রয়েছে, কিন্তু তার আগের কোষে কিন্তু এখনো কোষ রসের ঘনত্ব কম রয়েছে, কারণ জল প্রবেশ করে ফেলেছে। ঠিক একইভাবে পরিচক্র থেকে কি হয়, জল জাইলেম বাহিকায় প্রবেশ করে যায়। ফ্লোয়েম কলা এখন বলছি না, কারণ জাইলেম বাহিকা থেকেই জল পরিবহন হয় পাতা পর্যন্ত, ঠিক আছে। আবার ফ্লোয়েম কলা দিয়েও হয়। তাহলে জাইলেম বাহিকায় যে প্রবেশ করলো, তাহলে এখানে কি হলো, এখানে রসস্ফীতি আবার হ্রাস ঘটে গেল, সরি এখানে রসস্ফীতি আবার বেড়ে গেল, এবং এখানে শোষণ চাপ কমে গেল। ফলে আবার কি হলো, আবার এখানে ঘনত্ব কমে গেল, কিন্তু পাশের জাইলেম কলার যে কোষটা, সেখানে কিন্তু এখনো রসস্ফীতি হয়নি, সেখানে এখন শোষণ চাপ বেশি রয়েছে। ফলে কি হলো, এখান থেকে আবার জল বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে আবার প্রবেশ করলো, বেশি ঘনত্বযুক্ত স্থানের জাইলেম বাহিকার কলার কোষের মধ্যে প্রবেশ করলো, আবার এখানে তার পাশের কোষে, এখান থেকে তার পাশের কোষে, এখান থেকে তার পাশের কোষে, এইভাবে করে আবার জাইলেম বাহিকা পর্যন্ত চলে আসলো রস, জল। জাইলেম বাহিকা পর্যন্ত যে চলে আসলো, এটা কার জন্য হলো, এটা শোষণ চাপ, মূলজ চাপ, এর জন্যই হলো। কিন্তু এবার জাইলেম বাহিকা থেকে যে পাতা পর্যন্ত যে কোষটা পৌঁছাচ্ছে, আমি এই পুরো ঘটনাটাকে এখানে দেখিয়েছি। তাহলে এবার আমি কাণ্ড বেয়ে উপরে উঠব। তাহলে এবার এখান থেকে যে কাণ্ডের মধ্যে পাতা পর্যন্ত যে যাবে জলটা, সেই জলটা যাবে কি করে যাবে, কি ঘটনার মধ্যে যাবে? কারণ আমরা জানি জল সবসময় উপর থেকে নিচে আসে, নিচ থেকে উপরে যায় না। নিচ থেকে যদি উপরে পাঠাতে হয়, তাহলে আমাকে মোটর লাগাতে হবে, যেমন ছাদের ট্যাঙ্কে জল পৌঁছাতে হয়, কি করতে হয়, নিচ থেকে মোটরে জল ঠেলতে হয় প্রেসারে, তখন উপরে পৌঁছায়। কিন্তু এখানে তো কোনো গাছের মোটর নেই, কোনো পাম্প নেই, তাহলে জলটাকে উপরে ফেলবে কি করে, যাবে কি করে? তাহলে এখানে আসবে সক্রিয় পরিবহন। তাহলে আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, তাহলে এই যে কোষ থেকে কোষে যে যাচ্ছে জলের অণুগুলো, এটাকে বলা হচ্ছে কোষান্তর অভিস্রবণ এবং কোষ থেকে কোষে পরিবহন। কোষান্তর অভিস্রবণ অর্থাৎ অন্তঃ অভিস্রবণের মাধ্যমে একটা কোষ থেকে পাশের কোষে, তার পাশের কোষ থেকে একটা পাশের কোষে জল যাচ্ছে, এটা হচ্ছে কোষান্তর অভিস্রবণ। এবং এইভাবে কোষ থেকে কোষ হয়ে 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 যে জলের পরিবহন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোষ থেকে কোষে পরিবহন, সেল টু সেল ট্রান্সপোর্টেশন। এবার এখানে কি হচ্ছে কাজটা, এখানে আমার কাজে লাগবে সক্রিয় পরিবহন, যেখানে আমার এটিপি অণু লাগে, যেটা ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায় প্রধানত, যেখানে এটিপি অণুর প্রয়োজন হবে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমার দুটো রয়েছে থিওরি। কি থিওরি রয়েছে আমার এখানে? একজন বিজ্ঞানী বলেছিলেন যে এখানে মূলজ চাপটাই কিন্তু
জলের অণুকে মূলরূপ থেকে শোষণ করে পাতা পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ কোষান্তর বিস্তারণ প্রক্রিয়া, সিম্পল মূলজ চাপ। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন গবেষণা করে দেখা যায় যে মূলজ চাপের ফলে যে চাপ সৃষ্টি হয় সেখান থেকে জলটাকে পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত অত সক্ষম নয়, অত ফোর্স নেই। তাহলে এখানে মূলজ চাপের জন্য শুধুমাত্র যাওয়া যাবে না। অনেক ব্যাকটেরিয়া বীজ উদ্ভিদ আছে যার অনেক লম্বা লম্বা, যেখানে মূলজ চাপের জন্য জলটা পাতা পর্যন্ত পৌঁছতে পারে না। তাহলে আমার এখানে আরো ফোর্সফুল একটা পাম্প দরকার, আরো একটা অন্য মাধ্যম আছে যেটা আমরা জানি না, যার জন্য জলটা একদম পাতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে পরবর্তীকালে বিজ্ঞানী ডিকসন আর জলি, এই দুই বিজ্ঞানী উনি পরবর্তীকালে একটা অন্য মতবাদ দেন। উনি বলেন যে এই যে জল শোষণ করে পাতা পর্যন্ত যে পৌঁছে দেওয়ার যে পরিবহন জলের, তার জন্য সব থেকে ভাইটাল ফ্যাক্টর হচ্ছে বাষ্পমোচন, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। কি হচ্ছে বাষ্পমোচনে? আমরা জানি বাষ্পমোচনে কি হয়, অতিরিক্ত যে জলটা শোষণ করে গাছ, সেটাকে পাতার মাধ্যমে বাইরে এসে অতিরিক্ত জলটাকে বাইরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। কি হচ্ছে, পাতার কোষের মধ্যে জলের ঘনত্ব বেশি রয়েছে, কারণ সেখানে কি হয়েছে, আমার অক্সিজেন উৎপন্ন হয়েছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, এবং সেখানে কি হচ্ছে, জলটার ঘনত্ব বেশি রয়েছে কারণ পাতার মধ্যে যে জল এসছে, জল আছে। কিন্তু পরিবেশের কিন্তু বাতাসে কিন্তু জলের ঘনত্ব কম আছে। ফলে কি হচ্ছে, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে জলের অণু বাতাসে কিন্তু ব্যাপক প্রক্রিয়া ছড়িয়ে গেল। যেই পাতার কোষ থেকে বাইরে জল বেরিয়ে গেল, তখন পাতার সেই কোষটা কিন্তু জলের ঘাটতি হয়ে গেল। তো আমরা জানি যে কোথাও জল শূন্য থাকতে পারে না, যেখানে একটা কোষে জল থাকবে না, পরবর্তী কোষ সবসময় তার ইকুইলিব্রিয়াম, তার একটা ব্যালেন্স রাখার জন্য সঙ্গে সঙ্গে দুটো কোষের মধ্যে ঘনত্বের তারতম্যটাকে সমান করার চেষ্টা করে, কখনো ফাঁকা থাকবে না। যেই একটা কোষ থেকে যখন জল বেরিয়ে গেল, তখন তার পাশের কোষে কিন্তু ঘাটতি জলের হয়ে গেল। এখানে যে জলের ঘাটতি হয়ে গেল, তখন কি হয়, এই কোষে কিন্তু এখনো জল রয়েছে, তখন এই জলটা এই পাশের কোষে জলের ঘাটতিকে পূর্ণ করলো, তখন এই কোষটা কিন্তু জলের ঘাটতি হয়ে গেল। ঠিক সেইভাবে তার পাশের কোষ থেকে জল আবার এখানে চলে গেল, ঠিক এইভাবে তার পাশের কোষ থেকে কিন্তু জল চলে গেল। তাহলে এইভাবে পাতার কোষের মধ্যে জলের ঘনত্বের তারতম্যের জন্য একটা চাপ সৃষ্টি হয়, যে চাপটা এইভাবে পাতা থেকে কাণ্ড হয়ে একদম মূল পর্যন্ত একটা চাপ সৃষ্টি করে। এই চাপটাকে বলা হচ্ছে বাষ্পমোচন চাপ, ট্রান্সপিরেশন পুল বা ট্রান্সপিরেশন প্রেসার। এই চাপের জন্য কি হয়, এই চাপের জন্য কিন্তু মূলজ চাপ কাজ করে। এই ট্রান্সপিরেশন পুল বা এই বাষ্পমোচন চাপের জন্য কিন্তু মূলজ চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে উনি একটা তিনটে ঘটনা বলেন, যে ডিকসন জলি যে প্রমাণ করেন তার মতবাদটা, সেখানে তিনি তিনটে ঘটনা বলেন। প্রথম ঘটনা বলেন যে বাষ্পমোচন টানের জন্য যে জল শোষণ হচ্ছে এবং পরিবহন হচ্ছে, তার পিছনে তিনটি পরপর ঘটনা রয়েছে। প্রথমটা একটা হচ্ছে জলের অণুর সমসংযোগ ও অসমসংযোগ বল। সমসংযোগকে বলা হচ্ছে কোহেশন, তাহলে সমসংযোগ বলকে বলা হচ্ছে কোহেশন, আর অসমসংযোগ বলকে বলা হচ্ছে অ্যাডহেশন। তাহলে জলের অণুর কোহেশন অ্যাডহেশন, অর্থাৎ সমসংযোগ আর অসমসংযোগ, অর্থাৎ কোহেশন অ্যাডহেশন। একটা 2 নম্বর ঘটনা বলেন যে জাইলেম বাহিকার মধ্যে জলের একটা কন্টিনিউয়াস একটা জলস্তম্ভ, অবিচ্ছিন্ন জলস্তম্ভ গঠন। জাইলেম বাহিকার জলস্তম্ভ যেটা হচ্ছে অবিচ্ছিন্ন। আর 3 নম্বর হচ্ছে আমার বাষ্পমোচন টান।
তাহলে এই তিনটে ঘটনা উনি কিন্তু এখানে বলেন। কি হয়, কাকে বলা হচ্ছে সমসংযোগ বল? যখন একই পদার্থের অণু, যেমন জল আর জল, এই জলের একটা অণু একটা কণা, দুটো অণু পরস্পর পরস্পর কিন্তু আঁকড়ে ধরে রাখে, একটা টান সৃষ্টি করে একটা বলের জন্য, সেটাকে বলা হচ্ছে সমসংযোগ বল। আর অসমসংযোগ বল হচ্ছে যখন দুটো আলাদা পদার্থ, যেমন জলের অণু আর তেলের অণু, দুটো কিন্তু হয়তো আলাদা, বা একটা জলের অণু বা একটা অন্য কোনো কঠিন পদার্থ, তার মধ্যে যে একটা আকর্ষণ যে বলের জন্য হয়, সেটাকে বলা হচ্ছে অসমসংযোগ বল। এখানে উনি কি বলেছিলেন, এখানে উনি বলেছিলেন যে এই যে মানে কেন এই অবিচ্ছিন্ন স্তর সৃষ্টি হচ্ছে জালের বাহিকার মধ্যে। জালের বাহিকার মধ্যে জলের অসম স্তর মানে কোনো কোষে এই যে কাণ্ড বেয়ে যাচ্ছে পাতা পর্যন্ত, এই যে পুরো যে কোষটা রয়েছে, কোনো কোষের মধ্যে কিন্তু ফাঁকা থাকবে না, প্রত্যেকটা কোষে কিন্তু জলের স্তম্ভ জল থাকবে। অর্থাৎ এই একটা কোষ তার পাশের কোষ তার পাশের কোষ, এই প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু একটা অবিচ্ছিন্ন জলের স্তম্ভ, কোথাও কিন্তু ফাঁকা স্থান থাকবে না। কেন থাকবে না? কারণ জলের অণুকে আকর্ষণ করে। এবং জালের বাহিকার মধ্যে, জালের বাহিকার প্রাচীরে এই লিগনিন আর সেলুলোজের একটা থাকে স্তর। জালের বাহিকার ভিতরে প্রাচীরে একটা লিগনিন আর সেলুলোজের স্তর থাকে, তো সেটা একটা কঠিন পদার্থ। তো তার সঙ্গে জলের অণু, অর্থাৎ জল, এবং তার সঙ্গে লিগনিন ও সেলুলোজের, অর্থাৎ দুটো আলাদা পদার্থের আলাদা অণুর যে আকর্ষণ বল, সেটা হচ্ছে অসমসংযোগ বল। এই দুটো সমসংযোগ আর অসমসংযোগ বলের জন্য কি হচ্ছে, প্রত্যেকটা কোষের মধ্যে, পাতা থেকে একদম মূল পর্যন্ত প্রত্যেকটা কোষের মধ্যে জলের একটা অবিচ্ছিন্ন স্তর সৃষ্টি হয়। অর্থাৎ কোথাও কিন্তু ফাঁকা থাকে না, পুরো পাইপটাই, যদি এটা পুরো পাইপ ভাবি, পুরো পাইপটাই কিন্তু জল একদম কানায় কানায় ভর্তি আছে, কোথাও কিন্তু ফাঁকা স্থান নেই। কার জন্য হচ্ছে? এর জন্য। এবং এই যে সমসংযোগ অসমসংযোগ বলের জন্য এবং জন্য একটা জালের বাহিকার মধ্যে একটা অবিচ্ছিন্ন স্তর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যেখানে জালের বাহিকা থেকে, এখান থেকে, অর্থাৎ মূলন থেকে, জালের মূলের জাইলেম থেকে একদম শুরু করে কাণ্ডের জাইলেম হয়ে একদম পাতার জাইলেম করা পর্যন্ত পুরো পাইপটাতে জলের অবিচ্ছিন্ন স্তর হয়েছে। এবং এই যে অবিচ্ছিন্ন স্তর কার জন্য হলো? এটা বাষ্পমোচন টানের জন্য হলো। এই যে বাষ্পমোচনের ফলে যে জলের চাপ সৃষ্টি হলো প্রত্যেকটা কোষের মধ্যে, এবং যে চাপের জন্য যে মূল পর্যন্ত যে একটা চাপ সৃষ্টি হয়েছে, মূলীয় চাপ, এই পুরোটাকে বলা হচ্ছে বাষ্পমোচন টান। তাহলে এই বাষ্পমোচন টানের জন্য যে সমসংযোগ বল অসমসংযোগ বলের জন্য যে জালের বাহিকার মধ্যে একটা অবিচ্ছিন্ন স্তর সৃষ্টি হয়েছে জলের অণু, এর জন্য কিন্তু কি হচ্ছে, মূলন থেকে শোষিত জল পাতা পর্যন্ত পৌঁছে যায়। এখানেও কিন্তু পরিবহনটা কিন্তু একইভাবেই হচ্ছে। এই যেভাবে আমি এই ঘটনাটা বললাম, অর্থাৎ কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া, এখানেও কিন্তু জলের অণু পাতা পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে এই কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায়। আর এখানে পরিবহনটা হচ্ছে সক্রিয় পরিবহন, কারণ এখানে আমার এটিপি প্রয়োজন, কারণ আমাকে কি হচ্ছে, অভিকর্ষের বিরুদ্ধে আমাকে ঊর্ধ্বমুখী পরিবহন করতে হচ্ছে। তাহলে এই যে মূলন থেকে শোষিত জল পাতা পর্যন্ত জালের বাহিকার মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে ঊর্ধ্ব দিকে প্রবাহিত হয়, এই ঘটনাকে বলা হচ্ছে রসের উৎস্রোত। কি বলা হয়? রসের উৎস্রোত। উৎ মানে উপরে, স্রোত মানে পরিবহন, তো জলের ঊর্ধ্বমুখী পরিবহন। তাহলে এই পুরো ঘটনাটাই হচ্ছে কিন্তু জালের বাহিকার মাধ্যমে রসের উৎস্রোত। এবার এরপরে হচ্ছে ফ্লেম খোলার মাধ্যমে জলের নিম্নমুখী পরিবহন, অর্থাৎ খাদ্যের সালোক সংশ্লেষের পর পাতার মধ্যে যে খাবার তৈরি হয়ে গেল, সেই খাবারটাকে তো এবার পৌঁছাতে হবে উদ্ভিদের বিভিন্ন কোষের মধ্যে, মূলের কোষে, কাণ্ডের কোষে, পাতার কোষে, ফুলের কোষে, ফলের কোষে, বিভিন্ন জায়গায়, এবং পাতার নিজের কোষেও। পাতাও তো খাবে, পাতার কোষগুলো তো খেতে হবে তাকে, কারণ সে রান্না নিজে করেছে। তার কোষের মধ্যে যে পরিবহনটা হবে সেটা কিন্তু ফ্লেম খোলার মাধ্যমে হবে, সেটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। ঠিক আছে, সেই নিম্নমুখী পরিবহনটা আমি পরবর্তী ক্লাসে বোঝাবো। তাহলে আজকে এটুকু।